বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পটি তোমাদেরকে মনে করিয়ে দিবে যে শহরের এই আলোকছটায় আমরা কতটা ব্যস্ত হয়ে পড়েছি। শুধুমাত্র রেসের গাড়ি ছাড়া আমাদের জীবন আর কিছুই না। শুরুতেই আমরা দেখতে পাই একটি গ্রাম যেখানে বাস করে সুমন। সে কেরালার বাসিন্দা, একজন কৃষি অফিসার। সে তার কাজটাকে খুব ভালোবাসে। প্রকৃতি থেকে পাওয়া যে সুযোগ সুবিধাগুলো সে খুব ভালোভাবে জানতো কিভাবে কাজে লাগাতে হয় আর ভালোবাসতো। সে আর্টিফিশিয়াল জিনিসগুলো একদমই পছন্দ করতো না। সে যদি কাউকে ব্রাশ করতে দেখতো বলতো, তোমরা পেস্ট ব্রাশ দিয়ে দাঁত মেজো না, প্রাকৃতিক উপাদান দিয়ে করো, তাহলে তোমাদের দাঁতের কোনো ক্ষতি হবে না। তার এই উপদেশ, জ্ঞান দেওয়া কথাবার্তা তার প্রতিবেশীরা কেউই পছন্দ করতো না। সবাই বিরক্ত হয়ে যেত আর তার সাথে খারাপ ব্যবহার করত। সুমনের প্রকৃতি নিয়ে এই বেশি মাতামাতিটা তার গ্রামবাসীরা কেউই পছন্দ করতো না। আর সবচেয়ে মজার বিষয় হলো সুমনের তাতে কিছুই যায় আসতো না। সে তার মতো করেই চলতো। একদিন সুমনের মা তাকে বলে, ফ্লোর পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়, তুমি কেন সেখানে টাইলস লাগাও না? এটা বলেই রান্নাঘরে চলে যায়, কারণ সে দুধ বসিয়ে এসেছিল। তখন সুমন এসে বলে, মা, আমি যদি টাইলস লাগিয়ে দেই তাহলে তাড়াহুড়ার সময় তুমি পড়ে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, সাথে অন্যরাও ভালো থাকুক। সুমন প্রকৃতিকে খুব ভালোবাসতো, কিন্তু মা তার এই বিষয়গুলো কখনোই বুঝতে চাইতো না। এজন্যই মা ছেলের মধ্যে সবসময় খুনসুটি লেগে থাকতো। মা সুমনের গোঁফদাড়ি রাখার ধরনটা একদমই পছন্দ করতো না। সে চাইতো অফিসের অন্যান্য মানুষদের মতোই যাতে সে স্মার্ট থাকে। কিন্তু সুমন তো নাছোড়বান্দা, সে তো তার মতোই চলবে। একদিন চলার পথে ঘটকের সাথে দেখা হয়ে যায়। ঘটক তাকে অনেকগুলো মেয়ের ছবি দেখায়, কিন্তু সুমন কাউকেই দেখতে চাইছিল না। অথচ ঘটক তো তাকে ছাড়বেই না। তাই বিরক্ত হয়ে সুমন ঘটকের মেয়ের দিকে ইশারা করে, বলে, আমি এই মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। আর ঘটক তো জানে সুমন কেমন, সে তাড়াতাড়ি এখান থেকে উড়ানছু। মেয়েটি ছিল ঘটকের একটি মাত্র মেয়ে, আর এমন মাথা খারাপ লোকের সাথে সে তার মেয়েকে কখনোই বিয়ে দিবে না। বন্ধুরা, এমন মজার একটি ঘটনা কি তোমাদের কারোর সাথে ঘটেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। সুমন নিজের জমিতে নিজেই চাষ করত এবং অন্যান্যদেরও খুব ভালো ভালো টিপস দিত যাতে ফসল ভালো হয়। কি বন্ধুরা, এমন একটি গ্রাম দেখলে কি চোখ জুড়িয়ে যায়? চলে আসি সুমনের কাছে। সুমনদের চাষের সবজি বিক্রি হতো নৌকায় করে। সুমন কিছু সবজি নিজেরা খাওয়ার জন্য রেখে দিত আর বাকিটা বিক্রি করে ফেলত। সুমন মাকে খাটে শুইয়ে দিত আর নিচে শুয়ে পড়তো। খাবার সে নিচে বসেই খেত। এটা তার মা একদমই পছন্দ করতো না। সুমন কোথাও গেলে হেঁটে যেত, আর দূরের পথ হলে সাইকেলে করে যেত। সে নিজের শরীরের খুব খেয়াল রাখতো। সে ছিল খুবই স্বাস্থ্য সচেতন। শরীরকে ফিট রাখার জন্য খুব পরিশ্রম করত। প্রয়োজন হলে বিনা পয়সায় অন্যকেও সাহায্য করে দিত কাজ করে। এইসব উদ্ভট কাজকর্মের জন্য গ্রামের লোকেরা তাকে পাগল মনে করত। যাই হোক, সুমনের অফিসের সামনে একটি অদ্ভুত রকমের গাছ ছিল। কিছু স্কুলের ছাত্র ও কলেজের ছাত্ররা সেই গাছের সাথে ছবি তুলে ও ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিত। ভাইরাল করে দেয় সেই গাছটিকে। তারা এই গাছটিকে নিয়ে অনেক মজা করত, আর এসব দেখে অন্যান্যরা খুব বাজে কমেন্ট করতে শুরু করে দেয়। তখনই অফিসের এক মহিলা এসে তাদেরকে ধমক দিয়ে এখান থেকে বের করে দেয়। তখন দুইটা মেয়ে এসে কেয়ারটেকারের কাছে বলে, গাছটা যেহেতু দেখতে এতটাই বাজে, তাহলে এটা কেটে ফেলছেন না কেন? তখন কেয়ারটেকার বলে, এটার জন্য সুমন কখনোই পারমিশন দিবে না, কারণ সে প্রকৃতিকে খুবই পছন্দ করে আর ভালোবাসে। আর প্রকৃতির বড় একটা অংশ হলো গাছ। সুমনের কথা হলো, গাছটা যদি দেখতে বাজে হয় তাহলে তোমরা চোখ বন্ধ করে রাখো, তাই বলে গাছটাকে কাটতে হবে কেন? গাছটা কি তোমাদের কোনো ক্ষতি করে? একদিন সুমনদের অফিসে তাদের এমএলএ চলে আসে, আর সে গাছ কাটার পারমিশন নিয়ে এসেছে। এটা নিয়ে সুমন আর এমএলএর মাঝে অনেক কাটাকাটি হয়, আর সুমন একদমই রাজি হয় না গাছটা কাটার জন্য। সুমন গাছের উপরেই অনশন করতে বসে পড়ে, আর পুরো শহরে এই নিউজ ছড়িয়ে যায়। সাংবাদিকরা নিউজ করতে থাকে, কেরালার এক অফিসার অশ্লীল গাছ কাটতে দিবে না বলে গাছেই অন্বেষণ করছে। আর এসব কাণ্ড কারখানা দেখে সবাই ধরে নেয় সে পাগল একটা। আর আমাদের সুমন বাবুর তাতে কিছুই যায় আসে না, সে অফিসের সব কাজকর্ম এখানে বসেই করছে। সুমন ততদিনই এভাবে কাজ চালিয়ে যাবে যতদিন না সরকার গাছ কাটার জন্য নিষেধাজ্ঞা জারি করে। বন্ধুরা, আসলে এই চরিত্রটাকে তোমরা কি বলবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। সুমন তার
ফোনের কাজটাও এখানে বসেই করতে থাকে। তখন একটি মেয়ে তাকে বারবার ফোন করতে থাকে আর ফোন দিয়েই বলে আপনার কাজটি খুবই প্রশংসাযোগ্য। সুমন সম্পূর্ণ কথা না শুনে ফোনটা কেটে দেয় আর এভাবেই রাত হয়ে যায়। রাতে মেয়েটা আবারও তাকে কল করে, ফোন উঠাতেই বলে আমি আপনাকে পছন্দ করি। সুমন এই কথা শুনে ফোনটা রেখে দেয়। সুমন কিন্তু এখনো সেই গাছেই বসে আছে আর তার মা সেই কারণেই তাকে ফোন দিয়েছে সে বাড়ি আসছে না কেন, আর কতক্ষণ গাছে বসে থাকবি। সুমন বলে সরকার যতক্ষণ না আমার আবদার মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমি গাছেই থাকবো। মা বলে ঠিক আছে, কাজ শেষ করেই আসো, তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। ফোনটা রেখে দিলেই কিছুক্ষণ পর আবার সেই মেয়েটি ফোন দেয়, কিন্তু সুমন ভাবে তার মা ফোন দিয়েছে তার পছন্দের খাবারের নাম জিজ্ঞেস করতে। সে বলে তোমার যা ভালো লাগে তাই রান্না করো, এটা বলেই ফোনটা রেখে দেয়। সকালবেলায় সুমনের কাছে গুড নিউজ এসে পড়ে। তাকে জানানো হয় যে সরকার গাছ কাটার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে তো সুমন অনেক খুশি আর সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সাংবাদিকরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সুমন বাড়িতে গিয়ে নিজের কাজ করতে শুরু করে দেয়। তখনই ফোন আসে। ওপাশ থেকে সুমনকে চাইতেই মা বলে সুমন নিজের কাপড় চোপড় ধুচ্ছে, আসলেই আমি বলবো তোমাকে ফোন দিতে। সুমন কাজ শেষ করে একটু বসতেই আবার ফোন আসে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ফোনটা ধরে, মাকে বলে তুমি এখান থেকে যাও। সে বুঝতে পারে মেয়েটা সত্যিই তাকে পছন্দ করে। এটা ভেবেই মেয়েটির সাথে সুমন কথা বলে আর কথা বলতে বলতে মেয়েটিকে তার ভালো লেগে যায়, যদিও সে তাকে দেখেনি। একদিন সুমন তার মাকে বলে মা আমি বিয়ে করতে চাই। একদিন যে ছেলে ভয় পেত বিয়ের নাম শুনলেই সেই ছেলে আজ বিয়ের কথা বলছে। মা তো মনে মনে অনেক খুশি। মা জিজ্ঞেস করে মেয়েটাকে, বাড়ি কোথায়, নাম কি তার। কিছুদিন পর সুমন তার বন্ধু বান্ধবদের নিয়ে মেয়েটির বাড়িতে চলে যায়। সেই মুহূর্তে দেখানো হয় মেয়েটিকে, তার নাম মীরা। মীরা সুমনকে দেখে খুব খুশি হয় আর তার বাবা মাকে জানায় সে বিয়ে করলে এই ছেলেকেই করবে। কিন্তু তার বাবা মা একদমই রাজি হচ্ছিল না, কারণ তারা কিছুদিন আগে নিউজটি দেখেছে আর তারা সুমনকে পাগল মনে করে। কিন্তু সরকারি জব করে এই কথা শুনে মেয়ের বাবা রাজি হয়ে যায়, কিন্তু মা একদমই রাজি হচ্ছিল না। সে মীরার বিয়ের জন্য অন্য ছেলের কথা বলে। মীরাও কম যায় না, সে বলে অন্য কোথাও বিয়ে দিলে আমি এখান থেকে পালিয়ে যাব। এই কথা শুনে মা তো রাজি। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে সে তার বিয়ের আমন্ত্রণ পত্র একটি বোর্ডে লিখে এমন জায়গায় রেখে দেয় যা গ্রামের সবাই দেখতে পারে। বোর্ডে লেখা ছিল কোন মন্দিরে কয়টায় বিয়ে হবে, যাতে গ্রামের সবাই পৌঁছাতে পারে সময় মতো। সুমন মনে করে বাড়িতে বাড়িতে কার্ড দেওয়া যেমন টাকার অপচয় তেমনি সময় নষ্ট, তাই সে এই ব্যবস্থা নিয়েছে। আর সবাই জানে সুমনের মাথা খারাপ। নিমন্ত্রণ গ্রহণ করে। তাদের বিয়ের দিন গ্রামের সবাই চলে আসে। তাদের বিয়ের কার্যক্রমও শুরু হয়ে যায়। পিড়িতে বসেই সুমন মীরাকে জিজ্ঞেস করে তুমি কি খাবার খেয়েছো? মীরা বলে না, এত কাজে খাওয়া হয়নি। সুমন বলে ক্ষুধা লাগলেই খেয়ে নিবে, না খেয়ে থাকবে না। এই বলে পূজার সামনে থেকে একটি কলা নিয়ে সুমনকে খেতে দেয়। গ্রামের সবাই অবাক হয়ে গেছে তার কাণ্ড দেখে। আর তোমরা তো জানোই সুমনের তাতে কিছুই যায় আসে না। পুরোহিত মশাই মঙ্গলসূত্র পরাতে বলল, পকেটে হাত দিতেই দেখতে পায় মঙ্গলসূত্র নেই। সে বারবার চেক করছিল কিন্তু পাচ্ছিল না। তখন সে উঠে গিয়ে তার মায়ের সাথে কথা বলে। তার মাকে বলে তার মায়ের মঙ্গলসূত্রটা তাকে দিতে। মা চিৎকার করে বলে এ কেমন কথা, তুমি যেটা কিনেছো সেটা কোথায়? সুমন বলে এই সামান্য ব্যাপার নিয়ে এত রেগে যাচ্ছ কেন? হয়তোবা সেটা নিয়ে আসতে পারিনি, ভুলে গেছি বা কোথাও পড়ে গেছে। হারিয়ে গেছে শুনে গ্রামের সবাই তার মঙ্গলসূত্র খুঁজতে শুরু করে দেয়, কিন্তু খুঁজে পায় না। অনেকক্ষণ হয়ে গেল পাচ্ছে না, তাই গ্রামের সবাই তাকে বকাবকি করতে শুরু করে দেয়। তখন সুমন সবাইকে থামিয়ে দিয়ে বলে এই চেনটাকেই মঙ্গলসূত্র মনে করে পরে নাও, পরে তোমাকে মঙ্গলসূত্র বানিয়ে দিব। পাশের ঘরে ঢুকতেই মীরা দেখতে পায় পুরো ঘর অন্ধকার হয়ে আছে ধোঁয়ায়। সে কাশতে শুরু করে। আসলে মশা তাড়ানোর জন্য সুমন প্রাকৃতিক উপায়ে কিছু গাছগাছরা পুড়িয়েছে। এ কথা শুনে মীরা বলে মশা তাড়ানোর জন্য কয়েল ধরিয়ে দিলেই তো হতো। তখন সুমন বলে প্রাকৃতিক উপায়ে যদি মশা তাড়াতে পারি তাহলে কয়েল কেন ধরাবো? আর কয়েলে শরীরের জন্য অনেক ক্ষতিকারক পদার্থ আছে। মীরা সুমনকে দুধ খাওয়ার জন্য সাধে। সুমন বলে আমি খাই না। মীরা বলে আমিও খাই না। তখন সুমন দুধের গ্লাস রেখে দরজা বন্ধ করে দিয়ে তারা অনেক গল্প করতে শুরু করে। তখন মীরা সুমনের কাছে একটি মোবাইল ফোন চায়। সুমন বলে মোবাইল মানুষের শরীরের জন্য অনেক ভয়ঙ্কর, অনেক ক্ষতি করে। মীরা মানতে চাইছিল না, তাই টপিক চেঞ্জ করে
সুমান চালাকি করে বাবা মায়ের কথা বলতে শুরু করে, যে বাবা মা তার সন্তান বা মেয়েকে কত আদর যত্ন করে বড় করে, তারপর একদিন অন্য একটি ছেলের হাতে তুলে দেয়। বিয়ের পর ছেলেদের জীবন খানিকটা পরিবর্তন হলেও মেয়েদের জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। সুমান এসব বলে মীরাকে বলতে থাকে, তোমার যদি কখনো বাবা মায়ের জন্য মন খারাপ হয় তাহলে চলে যাবে বাবা মায়ের কাছে, দেখে আসবে, আমি তোমাকে কখনোই কিছু বলবো না, দরকার হলে আমি তোমাকে দিয়ে আসবো। এইসব কথা শুনে মীরা ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। সুমান মীরাকে জিজ্ঞেস করে কি হলো। মীরা বলে বাবা মায়ের কথা মনে পড়েছে। সুমান সাথে সাথে তাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। প্রতিবেশীরা সুমানের মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছে। মা বলে সুমান কি যেন বলেছে, বউ এত রাত্রেই কান্না শুরু করে দিল, তাই ওকে ওর বাবার বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পর এমএলএ আসে সুমানের অফিসে কিছু জমি দিয়ে লোন নেওয়ার জন্য, আর সুমানকে বলে সেই জমিনের দলিলে সাইন করতে। সুমান খুব ভালোভাবেই দলিলগুলো পড়ে নেয় আর বুঝতে পারে এই লোনে এমএলএর কোনোই ক্ষতি হবে না, বরঞ্চ যে অসহায় মানুষদের দলিল আছে তাদেরই শুধুমাত্র ক্ষতি হবে। এমএলএ শুধু অসহায় মানুষদের ব্যবহার করে নিজের বিজনেস দাঁড়া করাতে চায়, তাই সে সাইন করতে একদমই রাজি হয় না। এর আগে একবার এমএলএর সাথে তার ঝগড়া হয়েছিল সেই গাছ কাটা নিয়ে, এইভাবে করে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। একদিন সুমানের এক বন্ধু কলিগ অসুস্থ হয়ে যায় আর সুমান তাকে হসপিটালে না নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, কিছু গাছগাছরা দিয়ে বানানো ওষুধ তাকে খেতে দেয়। একদিন মীরা সুমানের উপর খুব অভিমান করে শুয়ে থাকে। সে বলে আমাদের বিয়ে হয়েছে, আমরা হানিমুনে কোথাও যাইনি। মীরার রাগ ভাঙানোর জন্য সুমান রাজি হয়ে যায় আর তারা হানিমুনে যায় এক বিখ্যাত মন্দিরে। মন্দিরটা ছিল পাহাড়ের চূড়ায়, সেখানে উঠতে হলে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। মূলত সুমানের প্ল্যান ছিল এই সিঁড়িগুলো বাইয়ে তার বউয়ের ওয়েট কমানো, আর মীরাও তার স্বামীর প্ল্যান বুঝে যায়, তবে কিছুই বলে না, সে বরঞ্চ খুশি হয় আর সবকিছু সে তার নিজের ডায়েরিতে লিখে রাখে। মীরাও তার স্বামীর কাজকর্মগুলো খুবই পছন্দ করত। একদিন মীরা নিজের জন্য আমড়া ফল কিনছিল, তখন সুমান দেখে বলে তুমি কেন টক ফল কিনছো। তখন সুমানের মা বলে কিনবে না, সে তো মা হতে চলেছে। এ কথা শুনে সুমান অনেক খুশি হয় আর মীরার আত্মীয় স্বজনরাও তাকে দেখতে আসে। ওইদিকে সুমান তার শ্বশুর শাশুড়ির আনা দোকানের খাবারগুলো দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে এক বৃদ্ধাকে দিয়ে দেয়, কারণ সে তার ওয়াইফকে অপুষ্টিকর খাবার খাওয়াতে চায় না। মীরার বাবা মা জ্যোতিষীর কাছে চলে যায়, জানতে চায় তার মেয়ের ভবিষ্যৎ। তখন লোকটি তাদের বলে মীরার বাচ্চার যখন 10 বছর হয়ে যাবে তখনই মীরার হাজবেন্ড মারা যাবে। এ কথা শুনে সবাই অনেক কষ্ট পায়, তবে সুমান বলে আমি এসব কথা বিশ্বাস করি না, আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তারপর সে তার স্ত্রীকে বলে তোমার ডেলিভারি আমি বাড়িতেই করব, হসপিটালে নিব না। মীরা বলে দেখো আমার সাথে যা ছেলে মানুষই করো করো, কিন্তু বাচ্চা নিয়ে না, আমার সন্তান নিয়ে ছেলে মানুষই করলে আমি কিন্তু মেনে নিব না। তারপরেও সুমান অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করে ফেলে আর পরদিনই এক দায়ী মহিলাকে নিয়ে আসে। এই মহিলার 10টি সন্তান হয়েছে, কিন্তু সে মেডিকেলে যায়নি, সে গর্ভাবস্থায় সব কাজ করেছে ঘরের। তাই সুমান তার বউকে বুঝাচ্ছিল যে তুমিও তার মতোই করে ঘরের টুকিটাকি সব কাজ করবে। মীরা সব কথা মেনে নেয় আর তাদের অনাগত বাচ্চার জন্য কিছু পোশাক তৈরি করে যা সুমানকে দেখায়। সুমান দেখেও খুব খুশি হয়। এভাবে করে দিন ভালোই কাটছিল। একদিন সেই দায়ী মহিলা অসুস্থ হয়ে যায়। সুমান মীরাকে বলে রান্নাঘর থেকে গ্যাসের ওষুধ নিয়ে আসতে। রান্নাঘরে গিয়ে মীরা সেখানে পড়ে যায় আর তার লিভার পেন শুরু হয়। তারা ঘরে বসে নর্মাল ডেলিভারির জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অনেক সময় হয়ে যায় আর মীরারও খুব কষ্ট হচ্ছিল দেখে সুমানের বন্ধু মীরার বাবার কাছে ফোন দিয়ে সব বলে দেয়। তারা সাথে করে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আর তখনই অনেক কষ্টের পর মীরা একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। তারা ঘরে ঢুকতেই বাচ্চার কান্নার আওয়াজ পায় আর অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। তারা সবাই খুব খুশি। মেয়েটির এখন 9 বছর বয়স হয়ে গিয়েছে। সে বাড়িতে বসেই পড়াশোনা করে। সুমান তার মেয়েকে এখনো স্কুলে পাঠাতে চায় না। সে চায় তার মেয়ে নিজে থেকে যেদিন বলবে যে আমাকে স্কুলে পাঠাও সেই দিনই স্কুলে ভর্তি করবে, আর সাধারণ জ্ঞানটা সে বাড়ি থেকেই দিতে চায়। একদিন মেয়ে স্কুলের ড্রেস পরা কাঁধে ব্যাগ নিয়ে একটি ছবি আর্ট করে। সেখানে মেয়েটি স্কুলের বাইরে দাঁড়িয়েছিল।
এটা দেখে সুমন খুব খুশি হয় আর মেয়েও বলে বাবা আমি স্কুলে ভর্তি হতে চাই। সময় নষ্ট না করে পরদিনই স্কুলে চলে আসে ভর্তি করার জন্য। হেডমাস্টার বলে আপনার মেয়ে অনেক বড় হয়ে গেছে, তারপর আমি কিছু প্রশ্ন করে দেখি আপনার মেয়েকে কোন ক্লাসে ভর্তি করা যায়। হেডমাস্টার মেয়েকে নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে ইন্ডিয়া। স্যার তো অবাক হয়ে জিজ্ঞেস করে আপনার মেয়ে দেশের নাম কেন বলছে। তখন সুমন মেয়ের দিকে তাকিয়ে বলে ও ঠিকই বলেছে, ওর নাম ইন্ডিয়া। তারপর স্যার তাকে আরো অনেকগুলো প্রশ্ন করে আর ইন্ডিয়া সবগুলো প্রশ্নের উত্তরই সঠিকভাবে দেয়। হেডমাস্টারও তাকে ভর্তি করে নেয় আর তারপর থেকে নিয়মিত ইন্ডিয়া ক্লাস করতে থাকে। একদিন মেয়ে সুমনকে জিজ্ঞেস করে বাবা বাচ্চা কিভাবে হয়। এটা শুনে মীরা খুব রাগারাগি করতে থাকে আর বলে তুমি কি এসব স্কুল থেকে শিখেছো। তখন সুমন বলে এভাবে বলছো কেন, ওকে যদি আমরা বুঝিয়ে না বলি তাহলে ও শিখবে কোত্থেকে। তখন সুমন খুব শান্ত হয়ে শান্তভাবে মেয়েকে বোঝাতে থাকে আমি আর তোমার মা আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আর এই ভালোবাসার কারণেই তুমি একদিন তোমার মায়ের পেটে চলে আসো, তারপরে ধীরে ধীরে বড় হতে থাকো আর একদিন আমাদের কাছে চলে আসো। এটাই প্রকৃতির নিয়ম। আর তুমি এখন কত বড় হয়ে গেছো, কত বড় বড় প্রশ্ন করছো। এটা বলে সুমন মেয়েকে জড়িয়ে ধরে। খুব সুন্দরভাবে সুমন তার মেয়েকে বুঝিয়ে ফেলে। বন্ধুরা, বাচ্চাদের মনে অনেক রকমের প্রশ্ন আসে, এটা উচিত বাবা মায়েরই খুব ভালোভাবে হ্যান্ডেল করা। এতে করে বাবা মায়ের সাথে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়। একদিন সুমন তার মেয়েকে সাঁতার শেখাচ্ছিল, তখন দেখে পুকুরে মাছ মরে আছে। গ্রামবাসীরা বলে কোন একটি ভাইরাস এসেছে, এজন্যই পুকুরের মার খামারের হাঁস মুরগিগুলো মারা যাচ্ছে। এই গ্রামের অধিকাংশ মানুষই হাঁস মুরগি পালন করত। কিছুক্ষণ পরই এমএলএ চলে আসে আর গ্রামবাসীদের বলে তোমাদের গ্রামে ভাইরাস এসেছে, হাঁস মুরগিগুলো মারা যাওয়ার আগেই আমার কাছে বিক্রি করে দাও, তাহলে অন্তত কিছু টাকা তো পাবে। সুমন এমএলএর কথা শুনে বুঝতে পারে এখানে তার কোনো চক্রান্ত আছে, তাই সে হাঁস মুরগিগুলো সব পুকুরে নামিয়ে দেয়। আর সুমন প্রতিবেশীদের বলতে থাকে তোমরা কেউ এই এমএলএর কথায় কান দিও না, ভাইরাসের নাটক করে সে তোমাদের কাছ থেকে হাঁস মুরগি কিনে নিয়ে বিজনেস করতে চায়। এবারও এমএলএর সাথে সুমনের অনেক বড় একটি ঝগড়া হয়। এমএলএ যে ইচ্ছে করে বিষ মিশিয়ে গুজব ছড়িয়েছে সেটা বিশ্বাস করানোর জন্য পুকুরে নামা হাঁসগুলো রান্না করে তারা খেতে থাকে। সে ও তার কিছু বন্ধু, তার বন্ধুর সাথে সে খাবার খাচ্ছিল, এটা অনেকেই ভিডিও করে রাখে। কিছুক্ষণ পরই এমএলএ পুলিশ নিয়ে আসে আর বলে সুমন তুমি তোমার জীবন বিপদে ফেলতে পারো, কিন্তু তোমার বন্ধুর জীবন তো না। এমএলএ সুমনকে আরো অনেক কথা শোনায়। অফিসে যাওয়ার পর তার বড় অফিসার তাকে অনেক কথা শোনাচ্ছিল আর একটা সময় বিরক্ত হয়ে সুমন চাকরি ছেড়ে চলে আসে, রাগ করে বাড়িতে চলে আসে। তার শ্বশুর শাশুড়ি শোনা মাত্রই বাড়িতে এসে সুমনকে অনেক কথা শোনাতে থাকে। বলে চাকরি ছেড়ে এসেছো, সরকারি চাকরি মানুষ খুঁজে পায় না, এখন বউ বাচ্চাকে কি খাওয়াবে, এমন সিদ্ধান্ত তুমি একা একা কিভাবে নিতে পারলে, এখন কি হবে আমার মেয়ে আর নাতির। তখন সুমন বলে আপনারা চিন্তা করবেন না, আমি জানি আমার পরিবার কিভাবে চালাতে হবে। মীরা সুমনকে খুব সাপোর্ট করে আর বলে তুমি শুধু আমার আর আমার মেয়ের পাশে থেকো, তাহলেই হবে। সুমনের সাথে হাঁস খাওয়া সেই বন্ধুটি একদিন অসুস্থ হয়ে পড়ে আর তার ওয়াইফ তাকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে এমএলও উপস্থিত ছিল। মহিলাটির স্বামীর বন্ধু কিছুক্ষণ পর মহিলাটিকে জানায় যে তার হাজবেন্ড মারা গেছে। এটা শুনে মহিলা খুব কান্না করছিল আর লোকটি এটাও বলে যে সেদিন যদি সুমনের সাথে হাঁসের মাংস না খেত তাহলে তার আজকে এই ক্ষতি হতো না। সুমন তার বন্ধুকে দেখতে আসলে তখন কিছু সংখ্যক লোক সুমনকে খুব মারধর করে আর পুলিশ এসে সুমনকে ধরে নিয়ে যায়। তারপর গ্রামবাসীরা পুলিশের কাছে এসে সুমনের ব্যাপারে বলতে থাকে যে সেদিন শুধু ওই ছেলেটি একাই হাঁস খায়নি, সুমনও খেয়েছিল, গ্রামের আরো কিছু লোক খেয়েছিল, কই তাদের তো কোনো ক্ষতি হয়নি, আপনারা সঠিক তদন্ত করেন। এটা শোনার পর পুলিশরা সুমনকে ছেড়ে দেয়। এই ঘটনার পর সুমন ভিতর থেকে একেবারেই ভেঙে পড়ে। সে একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে বেশি কোনো কথাই বলতো না। একদিন ইন্ডিয়ার স্কুলে হেডমাস্টার হাঁটতে হাঁটতে হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ভাবে হয়তোবা স্ট্রোক করে সেখানেই মারা গেছে লোকটি। ইন্ডিয়াটা দেখে হেডমাস্টারকে সিপিআর দিতে শুরু করে। তারপর কিছুক্ষণ পরই স্যার জেগে ওঠে।
এই বাহাদুরির খবর স্কুল থেকে বাড়িতে ফোন করে জানানো হয়। এই খুশির খবর সুমনকে দিতে গেলে তখনই সুমনের মাথায় একটি নারকেল পড়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নেওয়া হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। এই কথা শুনে তারা চিন্তায় পড়ে যায় যে জ্যোতিষীর কথা সত্য হয়ে গেল না তো, কারণ ইন্ডিয়ার বয়স এখন 10 বছর। গ্রামের সবাই দুঃখ পাচ্ছিল সুমনের মৃত্যুতে, কিন্তু কিছুক্ষণ পরেই সুমন জেগে উঠে আন্দোলন করতে শুরু করে। সে এমএলএ এর চক্রান্ত ফাঁস করতে চেয়েছিল। তার বন্ধু কোনো ভাইরাসের কারণে মারা যায়। দুষ্ট এমএলএ এর কথা শুনে ডাক্তার তাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। এসব শুনেছিল ইন্ডিয়ার হেডমাস্টার, কারণ সে তখন মেডিকেলেই ভর্তি ছিল। ডাক্তারই তাকে বলেছিল তার হার্টে প্রবলেম আছে। এডমিট থাকার সময় সে সব কথা শুনে ফেলে, আর ওই ডক্টর হেডমাস্টারের কাছে মিথ্যা কথা বলেও তার থেকে মোটা অঙ্কের একটি টাকা নামিয়ে ফেলে। এই সব কথা হেডমাস্টার সুমনকে খুলে বলে, আর এই পুরো নাটকটা সে এই জন্যই করেছিল, যাতে এমএলএর মুখোশ খুলতে পারে। সেদিন পুকুরের মাছগুলো ভাইরাসের কারণে মারা যায়নি, এমএলএর ফ্যাক্টরির কেমিক্যালের কারণে মারা গিয়েছিল। এই ঘটনাগুলো মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরে সরকার তাকে নিয়ে একটি অনুষ্ঠান করে। হেডমাস্টার সুমনকে কিছু বলার জন্য বলে, তখন সুমন বলে, আপনারা এখানে যদি আগুন লেগে যায় তাহলে কি করবেন? পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাকি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন? আপনারা কখনোই সমস্যার সমাধান করতে চান না, শুধু এর থেকে ভাগতে চান। আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, কিন্তু সিচুয়েশন অনুযায়ী সেই কাজটা করতে পারি না। এজন্য আমি আমার মেয়েকে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখিয়েছি। আমি যদি আমার মেয়েকে 4 বছর বয়সে স্কুলে ভর্তি করিয়ে দিতাম, তাহলে সে হয়তো বা অক্ষরগুলো খুব ভালোভাবে জানতো, ক্লাসের পর ক্লাস পার করতে পারতো, কিন্তু কোনো সমস্যা হলে সেটা কিভাবে সমাধান করতে হয় তা জানতো না। আমার মেয়ে যদি হেডমাস্টারকে সঠিক সময় সিপিআর না দিত, তাহলে হয়তোবা একটি দুর্ঘটনা ঘটে যেত। শুধুমাত্র বইয়ের শিক্ষা আর হোমওয়ার্ক দিলেই বাচ্চারা শিক্ষিত হয় না, পাশাপাশি আমাদেরও প্র্যাকটিক্যালি কিছু শেখানো উচিত। বন্ধুরা, আগে যারা সুমনকে পাগল ভাবতো তারাই এখন তাকে সম্মান করতে শুরু করে, আর তার কথা শুনে দাঁড়িয়ে তালি দিতে থাকে। আর সুমনের মেয়েকেও সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এখানে এই শিক্ষণীয় আর অসাধারণ গল্পটা শেষ হয়।